আমাদের ম্যানেজমেন্টের অভাবের জন্য আপনাদেরকে আমরা চট দিতে পারিনি। তবে একটা কথা বলছিল, শুনছিলাম, বললো নাকি যা ডেকোরেটার্স করলে অন্য কোনো ডেকোরেটার্স করলে নাকি চেয়ার ভেঙে দেবে। আমি বললাম হ্যাঁ, কে বলবে, কে বিশ্বজিৎ দাস না কি আছে না, ওকে আমার নাম বলে দিবি, আমি এসেছি, আমার চেয়ার একটা হাত দিতে বলবে। বলবে ওই বিজেমুলটা, তো ওই বিজেমুলটার কথা বলছিলাম, ওরা ওদের দল করবে তো। হ্যাঁ, কখন বিজেপিতে কখন তৃণমূলে উনি নিজেই জানে না। উনি আমার সাথে সামনে দাঁড়িয়ে কি কথা বলবে ভাই? এখন বিজেপির ভোট নিচ্ছে, এখন তৃণমূলে আছে, 4 তারিখের পরে আবার বিজেপি হয়ে যাবে। কেউ দায়িত্ব নিতে পারবে? মমতা ব্যানার্জি নিতে পারবে ওনার দায়িত্ব? এই অভিষেক ব্যানার্জি নিতে পারবে? আপনার পাড়ার চারানা তৃণমূলের নেতা তোর কথা তো দূরের কথা, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে না 4 তারিখের পরে ওই বিশ্বজিৎ বাবু বিজেপি করবে না। কারণ আমরা দেখলাম তৃণমূলের নেতা ছিল, বিজেপির বিধায়ক হয়ে গেল, বিজেপি ছেড়ে তৃণমূল করছে, এখন করছে, আগামী দিনে কি করবে বোঝা মুশকিল। আর এগুলো হচ্ছে অকবার দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? এটা যে বিজেমূল একে অপরের সহযোগিতা করছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ লোকসভাতে আমরা কন্টেস্ট করছি। এখানেও খামচিহ্নে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাইছি। পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবো, আপনার অধিকারের হয়ে কথা বলবো, আপনাদের অভাব অভিযোগগুলো পার্লামেন্টে আমরা তুলে ধরবো এবং কনসার্ন ডিপার্টমেন্টাল যারা মিনিস্টাররা আছেন এই অভাব অভিযোগগুলো তারা সমাধান করবে। একটা জনপ্রতিনিধির কাজ যেটা হওয়া দরকার সেটা করবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে শুনছি এলাকাতে বামেদের বন্ধুরা, কিছু কিছু জায়গায় কংগ্রেসের বন্ধুরা আছে, তারা বিজেপি তৃণমূল তথা বিজেমূলের যতটা না বিরোধিতা করছে, আইএসএফ এর তার থেকেও বেশি বিরোধিতা করছে। কারণটা কি ভাই? আমি ইতিপূর্বে বলেছি, সকালবেলায় বামপন্থ রাজনীতি করছে, সন্ধ্যের পরে সূর্যাস্তের পরে এরা তৃণমূল হয়ে যাচ্ছে, এরা বিজেপি হয়ে যাচ্ছে, এরা আরএসএস হয়ে যাচ্ছে। মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে, বুথে বুথে গিয়ে। আমি দেখছি, লক্ষ্য করছি, আমার বামপন্থী বন্ধুরা তৃণমূলের বিরুদ্ধে যতটা না কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে যতটা না কথা বলছেন, তার থেকে বেশি বিরোধিতা আইএসএফ কে করছে। কারণটা কি? আইএসএফ কে সহ্য করতে পারছে না। আইএসএফ যে মানুষের লড়াই কোনটা নিয়ে এগিয়ে যেতে চাইছে, রুজি রুটির লড়াই আছে আইএসএফ, শিক্ষার আন্দোলনে আছে, স্বাস্থ্যের আন্দোলনে আছে, এটাই অনেকে মেনে নিতে পারছে না। এই এলাকাতে, স্বরূপনগর এলাকায় রমশূদ্র সমাজের মানুষ বেশি বসবাস করেন, মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করেন, ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মান্যওয়ালা মানুষ এখানে অনেক বসবাস করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যেখানে আসছে স্বরূপনগরে আইএসএফ মিটিং মিছিল করলে, এই মাঠে ভর্তি হলে অনেকের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য বিজেপি যেমন বিরোধিতা করছে, তৃণমূল হুমকি চুমকি দিচ্ছে, একইভাবে সিপিএম এবং কংগ্রেসের বন্ধুরাও পিছিয়ে নাই, আইএসএফ কে আটকাতে হবে। তবে একটা কথা মনে করি, আমরা মনে করি আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার সুনিশ্চিতের লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে এই স্বরূপনগর এলাকার কৃষকরা আছে তাদের মাসিক গড়াই বাড়ানোর লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে এই হাসপাতালের যাতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর থাকে, নার্স থাকে এবং ঔষধ থাকে, মেডিকেল ইকুইপমেন্ট যাতে অ্যাভেলেবেল থাকে, তার আমাদের লড়াই। আমাদের লড়াই কারো লাভ করিয়ে দেওয়ার জন্য নয়, কোনো রাজনৈতিক দলের ক্ষতি হোক তার লড়াই আমরা আসিনি। আমাদের লড়াই, আমি কৃষক, আমি দিনের শেষে অর্থাৎ মাস গেলে আমি কত টাকা ইনকাম করছি, সেটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা সুনিশ্চিত করার লড়াই আমাদের, ইনকাম বাড়ানোর লড়াই আমাদের। সেই জন্যই আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে কে কি সার্টিফিকেট দিল তা নিয়ে আমি একবারও ভেঙে পড়ি না, কে কি বলল তা একবারের জন্য আমি ভাবি না। কারণ মন জানে পাপ আর মা জানে বাপ। আমাকে কে জন্ম দিয়েছে, আমার সার্টিফিকেট যাই থাকুক না কেন, আপনাকে কে জন্ম দিয়েছে
যাই সার্টিফিকেটে পিতার নাম থাক না কেন, আপনার বাবাই মাই ভালো করে বলতে পারবে আপনার জন্মদাতা বাবা কে। আর আপনি অন্যায় করছেন কি ন্যায় করছেন, আপনার এটা কে বলবে? মন বলে দেবে। দুনিয়া কি সার্টিফিকেট দিল, দেখার দরকার নাই। কদিন আগে দেখছিলাম, বাবু তোমরা বসো, নালে নিচে গেছে ওখানে বসো, এখানে বসার জায়গা আছে বসো, নাহলে একদম ওখানে চলে যাও, আর এখানে গল্প করার জায়গা নয়। কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, একজন বিজেপি নেত্রী। তার প্রতিবাদ যখন পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা করছিল, মমতা ব্যানার্জি তখন কিন্তু দিল্লিতে গিয়ে প্রতিবাদের কথা বলেছিল, তাই তো নাকি? যেটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে। ঠিক আছে, আমরা ভুলে যাচ্ছি না দিল্লি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছিল, এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে সেই নীল চাষের মতো আবার শোষণ করার জন্য, কৃষকদেরকে বঞ্চিত করার জন্য যে বিল পাস করিয়েছিল, সময় এসেছে নূপুর শর্মার যে মন্তব্য করেছে তার যেমন আমরা জবাব দেব, কৃষক বন্ধুরাও কেন্দ্রের এই শান্তনু বাবুদের সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দেবে। আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম শান্তনু বাবুকে পার্লামেন্টে। আমাদের ভোট নিয়ে আমরা কৃষক, আমাদের সমস্যাগুলো সমাধান করবে, আমাদের পক্ষে বিল পাস করাবে। কি দেখলাম? শান্তনু ঠাকুর মহাশয়দের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ, কৃষকদের পক্ষ নিয়ে কথা বলার দরকার, তার পরিবর্তে আমরা কি দেখলাম? উল্টে আমাদের বিরুদ্ধে, অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো। তাই বনগাঁ লোকসভার মানুষেরা, স্বরূপনগর লোকসভা বিধানসভার মানুষেরা, আপনারা যারা কৃষক আছেন, এই অপদার্থ শান্তনু বাবুদের সরকারকে নতুন করে ভোট দিয়ে আবার সরকারে আনবেন? এর জন্য বলুন, আমরা কৃষক, আমাদের স্বার্থের কথা যারা ভাবে না, আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেবো। পশ্চিমবাংলায় 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত, আর প্রত্যক্ষভাবে প্রায় 50% অধিক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। যারা আমাদের স্বার্থের কথা ভাবলো না, কর্পোরেটদের হাতে তাদের তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, সেই সরকারকে আমরা নতুন করে আর ভোট দিয়ে পার্লামেন্টে আনতে চাই না। আমরা পার্লামেন্ট ওই সরকারই আনতে চাই যে সরকার কৃষি প্রধান দেশের কথা মাথায় রেখে কৃষকদের সুবিধার্থে নতুন বিল নিয়ে আসবে, নতুন বিলের সংযোজন করবে, সেই কৃষককে, সেই সরকারকে আমরা দেখতে চাই। তাই তো নাকি ভাই? আর ভাবলে অবাক লাগছে, আমরা আন্দোলন করছিলাম, একটু পানি দাও তো আগে, বলাটা অসুবিধা হচ্ছে। ও পতাকা ছিঁড়ে দিয়েছি তো ভালো তো, ওষুধ কাজ হচ্ছে, তার মানে ওষুধ কাজ হচ্ছে। বিজেপির পতাকা উঠছে, ছিঁড়ছে না, সিপিএম কংগ্রেসের পতাকা উঠছে, ছিঁড়ছে না, আইএসএফ এর পতাকা ছিঁড়ছে, মানে বুঝতে পারছে না ওষুধ কাজ হচ্ছে। তবে বিজেপি ছিড়ুক, কংগ্রেসের ছিড়ুক, সিপিএম এর ছিড়ুক, আমি ওটা চাইবো না। গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান আপনার আমাকে অধিকার দিয়েছে, ইসিআই থেকে রেজিস্ট্রেশন করেছে আমরা, প্রত্যেকের রাইট আছে কন্টেস্ট করার। আমরাও কন্টেস্ট করছি, বিভিন্ন দল কন্টেস্ট করছে। আমি একটু আগে আসি আপনাদের কাছে। একটা এমপির কি কাজ আপনাদেরকে একটু জানতে হবে আগে। এই বনগাঁ লোকসভার প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে। এই ভোটাররা যদি এই একে একে গিয়ে দিল্লিতে গিয়ে বলে আমার স্বাস্থ্যের দরকার, আমার হসপিটালে ডক্টর নাই, নার্স নাই, ঔষধ নাই, এই 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে, প্রথম কথা 16 লক্ষ মানুষকে গিয়ে করে বলা সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যারা শুনবেন তাদের ধৈর্য থাকবে না, থাকবে ভাই? সেই জন্য কি আগে ছিল 10 লক্ষের লিমিটেশন, এখন লিমিটেশনকে ক্রস করে কোন জায়গায় 14 লক্ষ,
কোনো জায়গায় 16 লক্ষ, কোনো জায়গায় 17 লক্ষ, 18 লক্ষের অধিক পর্যন্ত ভোটাররা একটা মানুষকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায়, তার প্রতিনিধি হিসাবে এই 16 লক্ষ, 14 লক্ষ, 18 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে একজন যায়। এই যাওয়ার নামটাই হচ্ছে, পাঠানোর নামটাই হচ্ছে ভোটাভুটি। এই ভোটাভুটিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীকে দাঁড় করায়, নির্দল থেকে দাঁড় করায়, সবাই যে যার মতো বক্তব্য দেয়, এই করব সেই করব, অনেক কথা বলে, যে যার মতো মানুষ যাদেরকে ভরসা করবে, সংখ্যাগরিষ্ঠ ভোট যার কাছে যাবে, সে এই 18 লক্ষ 16 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে। এটা একটা এমপির কাজ। অভাব অভিযোগগুলো শুনবে, কোথায় ব্রিজ নাই, কোথায় কলেজের দরকার, কোথায় রাস্তাঘাটের দরকার, কোথায় হসপিটালে ডক্টর দরকার, কৃষকদের স্বার্থের কথা বলা, মৎস্যজীবীদের কথা বলা, সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর কথা বলা, সমকাজে সমবেতনের কথা বলা, এক কথায় মাত্র আর মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো জেনে পার্লামেন্ট উত্থাপন করা। যেই সরকারি থাকুক না কেন, সরকার পক্ষের কাজ হবে এটাকে নোট ডাউন করবে, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবে। এটা একটা সিস্টেম। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম তিনি শুধুমাত্র বিভাজনের কথা বলে গিয়েছেন। তার মুখ থেকে গঠনমূলক কথা আজও পর্যন্ত শুনতে পেলাম না। সব সময় ক্ষমতায় টিকে থাকবো, ভোটটা কিভাবে পাবো, এমপি কিভাবে হব, মিনিস্টার কিভাবে হব, সেই কথা ভাবলেন। কিন্তু যারা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালো, এই 5 বছর ধরে সেই মানুষদের জন্য কটা কাজ করেছে তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখান। শান্তনুবাবুর সৎ সাহস থাকলে, শান্তনুবাবু 1 বছরে একটা এমপি ল্যাডে 5 কোটি টাকা আছে, 5 বছরে 25 কোটি টাকা শান্তনুবাবু কোথায় খরচ করেছে আশা করছি তিনি শ্বেতপত্র প্রকাশ করে দেখিয়ে দেবেন। কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এটা উনি দেখাতে পারবেন না, কারণ তিনি তো মানুষের কাজই করেননি। তিনি শুধু ভোট দিয়েছে, তুমি নমশূদ্র, তুমি মতুয়া আমার ভাই, তুমি হিন্দু আমার ভাই, অমুকের সাথে বিভাজন করো, অমুককে দেশ থেকে তাড়িয়ে দাও, এই বলে শুধু ভোটটা নিয়েছে। আর ভোট নিয়ে 5 বছর উনার এমপি হলেন, মিনিস্টার হলেন, উনার এই পিরিয়ড শেষ হয়ে গেছে, উনি পেনশন পাবেন। আর যারা শান্তনু ঠাকুর মহাশয়ের কথাকে ভরসা করলেন, এবার হয়তো মোল্লাগুলোকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ওই জমিটা আমি পাবো, ওই বাড়িটা আমি পাবো, সব ভাগ করে দিয়েছিল তো ভাই, তুই এটা পাবি, সেটা পাবি, এটা পাবি, আমাকে ভোট দে। তাদের অবস্থা দেখুন, এই মার্কেটে ঘুরে দেখুন। আজ থেকে 2014 সালের আগে তাদের যে পরিস্থিতি ছিল আর আজকের ডেটে দেখুন, মার্কেটে গিয়ে দোকানদার বন্ধুরা, মার্কেট তো অনেক বড় আছে, তাদের আরো অবস্থা তলনিতে চলে যাচ্ছে। কিন্তু আমি কি দেখলাম, এমপি হলেন প্রথমে বাড়ি থেকে, ওই বাড়ি থেকে আমার এমএলএ হয়ে গেল। আর আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা দেখুন, চাকরি যারা করছিল মেধার ভিত্তিতে, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের জন্য আপনার আমার বাড়ির ছেলের চাকরিটা বাতিল হলো, বা আপনার আমার বাড়ির সন্তানেরা মেধাযুক্ত হওয়ার পরেও চাকরিটা আমরা পাচ্ছি না। আমাদের চাকরি, আমাদের মেধাগুলো 15 লক্ষ 20 লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। আমরা দিনের শেষে ভোটার কি পেলাম? একটা এমপির কাজ কি? যেমন অভাব অভিযোগগুলো উত্থাপন করা পার্লামেন্টে, সাথে সাথে সরকার পক্ষ যে বিলগুলো নিয়ে আসবে, সেই বিল যদি জনগণের পক্ষে আসে সেটাকে সাধুবাদ জানানো, আরো ভালো করে জনগণের কিভাবে হয়, এই বিলের পক্ষে জনগণ কিভাবে ফ্যাসিলিটি নিতে পারে সেই বিষয়ে মতামত প্রদান করা। আর যদি কোনো বিল জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম বিরোধিতা করা, এইটা একটা কাজের মধ্যে পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ, সরকার পক্ষের অনেক সময় অনেক বিষয়ে তাদের জানকারি নাও থাকতে পারে, ইউনিক আইডিয়া নাও থাকতে পারে, সেই ইউনিক আইডিয়া দেওয়ার জন্য আগামী দিনে আমাদের দীপক মজুমদারকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। সরকার পক্ষের কাছে যে আইডিয়া নাই সে আইডিয়া আমরা দেব। এইগুলো তো কাজ, প্রধান কাজ। আমি ইউনিক আইডিয়ার কথা একটা বলছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বারবার একটা কথা বলে, কি বলুন তো, দালাল দালাল হসপিটালে দালাল রাজ, দালাল রাজ, দালাল রাজ।
বলেনি? আমি এখানে ঢোকার সময় যিনি বক্তব্য দিচ্ছিলেন হসপিটালের প্রসঙ্গে বলছিলেন যে কলকাতায় গেলে বেড পাই না, টাকা দিলে বেড পেয়ে যায়, তাই তো? এটা নিয়ে মমতা ব্যানার্জি নিজে উষ্মা প্রকাশ করেছে যে এটা খুব খারাপ হচ্ছে, কিন্তু সমাধানের কথা একবারও ভাবেনি। আমরা ইউনিক আইডিয়া দিয়েছি মমতা ব্যানার্জিকে। এখানের ব্লক হসপিটাল, এই উত্তর 24 পরগনার জেলা হসপিটাল এবং কলকাতার যে সমস্ত হসপিটালগুলো আছে সরকারি, প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। ওই হসপিটালগুলোতে কটা আইসিইউ আছে বেড, কটা আইডিইউ বেড আছে, কটা ফিমেল ওয়ার্ড আছে, কটা মেল ওয়ার্ডে কটা বেড আছে, শিশুদের জন্য সংরক্ষিত কটা আছে, এক কথায় ওই হসপিটালে বেডের সংখ্যা কত আছে সেটা লাগিয়ে দেওয়া হোক হসপিটালের সামনে, এবং কত বুক আছে আর কত খালি আছে ওটাও দিয়ে দেওয়া হোক। তাহলে দালালরা আপনার আমার কাছ থেকে 15-20 হাজার টাকা চাইতে পারবে? পারবে ভাই? আপনার এখানে লোকাল স্টেশনের নাম কি? মসলন্দপুর। আপনারা শিয়ালদা থেকে এই বনগাঁ লোকাল ধরে ফেরেন, আপনারা কি এসে 3 নম্বর প্ল্যাটফর্মে উঠে যান? কি এসে কি করেন? ডিসপ্লে শিয়ালদা ঢোকার আগে যখন হাঁটেন বড় করে ডিসপ্লে বোর্ড লাগানো থাকে না স্টেশনের একদম ঢোকারেতে, বা মাইকে অ্যানাউন্সমেন্ট করে। আমরা ম্যাক্সিমাম কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকি না, আমরা কি দেখি ডিসপ্লে বোর্ডের। বাই স্টেশনের মধ্যে ঢুকেও দেখবেন ডিসপ্লে বোর্ড প্রচুর থাকে, দেখে নেই কি বনগাঁ লোকাল অত নম্বর প্ল্যাটফর্মে দেবে বা আসবে, আমরা অত নম্বর প্ল্যাটফর্মে কি জানিয়ে যাই তো। তো আমরা যদি হসপিটালের সামনেতে গিয়ে দেখি কলকাতা পিজি হসপিটালে, চিত্তরঞ্জনে, মেডিকেলে আমার ধরো না কোনো একটা পরিবারের লোককে ভর্তি করতে হবে, আমরা কোনো দালালের কাছে যাব না, সোজা চলে যাব কি ডিসপ্লে বোর্ডের সামনে গিয়ে দেখে নেব কটা বেড কি কি খালি আছে। আমাকে তখন আর দালালরা 20,000 টাকা নিয়ে বেড দেবেন, আমি নিজে থেকে গিয়ে বেডটা নিয়ে নেবো ভাই। গিয়ে তো চার্জ করতে পারবো, যা কনসার্ন ডাক্তার থাকবে যে বেড খালি আছে আমার বেড দাও। এই ইউনিক আইডিয়া আমরা সরকারকে দিতে চাই। এই ইউনিক আইডিয়া সরকারকে কিভাবে দেব? যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আপনাদেররা যদি না পৌঁছাতে পারেন আপনাদের লক্ষ্যে, তাহলে ওই শান্তনু বাবুর মতো হবে। বছর যাবে আসবে, ভোটের সময় আসবে, সিএ এর নামে নাটক করে ভোটটা নিতে চাইবে। এখানে মতুয়া সমাজের ভাইরা আছেন, নমশূদ্র ভাইরা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সিএ এর নামে যে ফাঁদ কল খুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে, এই ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে না তো, একটু ভাববেন। সেই জন্য বলবো আগে শান্তনু বাবুকে বলবেন আপনি ফর্ম ফিল আপটা করুন সিএ এর জন্য, তারপরে বাকি যারা মতুয়া সমাজের মানুষেরা আছেন, নবশূদ্র যারা আছেন, বা যারা মনে করছেন নাকি আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না, নাগরিকত্ব পাওয়া দরকার সিএ এর মাধ্যমে, তারা তারপরে করবেন। দেখবেন শান্তনু বাবু ফর্ম ফিল আপ করবে না। বুঝতে পারছেন না কেন? উনি ভালো করে জানেন এটা একটা টোপ। আরে এখন আমরা দেশে আছি, আমার দেশ এটা, আমার মতুয়া ভাইয়েরও দেশ, আমার নওশাদ সিদ্দিকীর দেশ, আমার দীপকদারও দেশ, আমাদের দেশ। আমরা সরকারি হসপিটালে যাচ্ছি, পরিষেবা পাচ্ছি, সরকারি বাসে চড়ে পরিষেবা পাচ্ছি, সরকারি চাকরি পাচ্ছি, রেশন পাচ্ছি, বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি, সবটাই আমরা পাচ্ছি। আবার নতুন করে আমাদের নাগরিকত্ব আবার কি দরকার? এটা একটা ফাঁদ। অসমে চলে যান, 1971 সালে তারা করেছিল এনআরসি, সেখানে গিয়ে দেখুন। যদি কেউ মনে করে সিএ করে মুসলমানদের ক্ষতি করে দেবে, এখানে যারা মুসলিম সমাজের মানুষেরা আছেন আপনাদের বলে রাখছি, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। কে তাড়াবে আপনাদেরকে? কে তাড়াবে আপনাদেরকে? অমিত শাহজি, এই শান্তনুদার বস অমিত শাহজি, সে কেন? তাদের বস মোদিরও ক্ষমতা নেই দেশ থেকে ভারতীয়দেরকে তাড়ানোর, এটা মাথায় রাখবেন। শুধু ভয় দেখিয়ে এটাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল। সিএ কে দেখিয়ে বিজেপি শান্তনু বাবুরা তাদের মতো ভোট নিতে চাইছে, আর সিএ এর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি তার মতো ভোটটা নিতে চাইছে। এই দুজন মিলে পশ্চিমবাংলার দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিভাবে? বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। 2019 সাল 14 সালের আগে এসে কি বলেছিল? বেকারত্ব কমে যাবে, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, 15 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেব, বছরে 2 কোটি চাকরি দেব। দুঃখের বিষয় সেগুলো তো পারেনি। উল্টের পরিবর্তে কি দেখছি? বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার মধ্যে 86% আমাদের মতো যুবক। এই আমাদের মতো যুবক শুধুমাত্র মুসলিম সমাজের আছে সেটা নয়,
দলিত বাড়িতে আছে, আদিবাসী বাড়িতে আছে, মতুয়া বাড়িতে আছে, নমশূদ্র ভাইদের বাড়িতে আছে। সেই সমস্ত যুবকদের কথা মাথায় রেখে আগামী দিনে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি হিসাবে, জনগণের কণ্ঠ হিসাবে আমরা দীপক মজুমদার মহাশয়কে পাঠাতে চাইছি, যে মানুষের কণ্ঠ হয়ে এই বেকারত্বের বিরুদ্ধে কথা বলবে, কৃষকদের বিরুদ্ধে, আনা বিলের বিরুদ্ধে কথা বলবে, বিভাজনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে কথা বলবে। আপনারা যদি চান আপনাদের কণ্ঠ পার্লামেন্টে যাক, তাহলে আপনাদের বলবো মে মাসের 20 তারিখে কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়, কারো বিভাজনের রাজনীতিতে যাওয়ার দরকার নয়, কারো কোনো লোভের কাছে আত্মসমর্পণ করা দরকার নয়। সকাল সকাল উঠবেন, চুপচাপ যাবেন, খাম চিহ্নে ভোট দেবেন, দীপক বাবুকে পার্লামেন্টে পাঠাবেন। দীপক বাবু পার্লামেন্টে গিয়ে এই বন্যা লোকসভার যে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ যেগুলো আছে সর্বপ্রথম সেগুলো নিয়ে তিনি সোচ্চার হবেন এবং সেখান থেকে তার এমপি ল্যাডের জন্য বছরে 5 কোটি টাকা, 5 বছরে 25 কোটি টাকা যেটা আছে তার সাথে সাথে আরো ডেভেলপমেন্ট করার জন্য আরো বেশি টাকা বার করে নিয়ে এসে যাতে বনগাঁর মানুষের উন্নয়ন করা যায়, সেই লড়াইয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে থাকবে। আপনাদের কাছে আশা করছি কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নেই। আপনাকে আমাকে হিন্দু মুসলমানের খেলা খেলিয়ে দিতে চাইছে, আমি ভাই খেলতে পারবো না। কারণ আমার পাশের বাড়ির তাপস বাবুর ছেলে, আমার পাশের বাড়ি তাপস বাবুর রেশনটা চুরি করে নিয়েছে। এই নামটা কি গো, এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, আর আমাকে হিন্দু মুসলমানের কথা বলছে। আমার পাশের বাড়ির তাপস কাকুর ছেলের চাকরিটা এই মমতা ব্যানার্জি সরকার কেড়ে নিয়েছে, চুরি করেছে। আমাকে বলছে হিন্দু মুসলমানের গল্প করো, আমার দ্বারা হবে না। আমার পাশের বাড়ির সে আরিয়ার ভাইয়ের রেশনটা, তার বাচ্চাটা যে মিড ডে মিল খেতে যায়, এখন মিড ডে মিল খেতে যায় হচ্ছে, খারাপ ভাবে নেবেন না, পড়াশোনাটা প্রাইমারি স্কুলে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। এই বিশ্বজিৎ বাবুর দলের, বর্তমান দলের সরকার ধ্বংস করে দিয়েছে। যে মিড ডে মিলটা পেত সেখান থেকেও এই জ্যোতিপ্রিয় বাবুরা লুট করছে। তার ছেলে চাকরি চুরি গিয়েছে, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের খেলা খেলতে, আমার দ্বারাই সম্ভব নয়। আমি দুজনেরই যাতে চাকরি বাঁচে, রেশনটা ঠিকঠাক করে পায়, এবং এরা চেষ্টা আমরা করছি। শুধু রেশনের উপরে নির্ভর থাকলে হবে না, অপদার্থ, আমি অপদার্থ শব্দটা ব্যবহার করছি, কোট করতে পারেন আপনারা, কারো যদি গায়ে লাগে আমার কিছু করার নেই। অপদার্থ রাজ্য সরকার জোর গলায় কি বলছে, এখন আমরা বেশি করে রেশন দিচ্ছি। এটা ভালো দিক নাকি ভাই? এটা মনে হচ্ছে কি ভালো দিক? আমি আমার কথা বলছি, আমি তো রেশন নিই না, কারণ কি আমি স্বাবলম্বী হয়েছি, আমার রেশনের প্রয়োজন নাই বলে আমি নিই না। 2011 সালের আগে জানা রেশন দিত, বলছে এখন তার থেকে অনেক বেশি দিচ্ছি। এটা তাহলে মিন করিয়ে যাচ্ছে, এটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে? 2011 সালের আগে মানুষ বেশি রেশন নিত না, দরকার প্রয়োজন হতো না, এখন বেশি প্রয়োজন হচ্ছে বলে বেশি দিচ্ছি। তাহলে এখন বেকার সংখ্যা বাড়ছে না কমছে ভাই? একটু খারাপ লাগছে নাকি? যদি মমতা ব্যানার্জি মহাশয় বলতো 2011 সালের আগে যতজন রেশন নিত তার থেকে 50% আমি কমিয়ে দিয়েছি, তাহলে স্টেজ থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাতাম। তার উল্টো অর্থাৎ আমাদের কাজ নাই, আমাদের কাজ নাই, আমাদের রুজি রুটির অভাবের জন্য আমাদেরকে রেশনের উপর নির্ভর করতে হচ্ছে। আর যে রেশন আমরা পাওয়ার দরকার ছিল, এই বালুবাবুরা সেটাকে লুট করে নিয়েছে। এই শঙ্করাঢ্য না কি নাম আছে ওনার, প্রায় 22,000 কোটি টাকা একটা মাল ধরা পড়েছে। অভিযোগ আসছে 22,000 কোটি টাকা নাকি তার মাধ্যমে বিদেশে গিয়েছে। এই ধরনের সোনার টুকরো ওই বালুবাবুদের কত কত জায়গায় ছাড়া আছে আপনারা জানেন? এরকম খুঁজলে শয়ে শয়ে পাওয়া যাবে। কাদের টাকা বিদেশে পাচার করেছি? আমাদের টাকা, আপনার আমার টাকা। তাই সময় এসেছে এক ধারে যেভাবে জবাব দেওয়ার সময় এসেছে শান্তনু বাবুকে, আপনি 5 বছরের এমপি, আমাদের জন্য কি করেছেন? কিছুই করেননি, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের নামে রাজনীতি করেছেন, মতুয়া ভাইদেরকে খাপিয়ে তুলেছেন, মতুয়া ভাইদেরকে নিয়ে রাজনীতি করেছেন। দিনের শেষে মতুয়া বাড়ির যে সন্তানটার চাকরি চুরি করে গেল তার বিরুদ্ধে আপনার সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিতে
পারলো না। উপরন্তু আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নাকি অফিস লিপসন বাউন্স কোম্পানিতে গিয়ে যখন ইডির আধিকারিকরা রেড করছিল, ওই রেডের সময় এক ইডির আধিকারিক 14টা ফাইল এই অভিষেক বাবুর অফিসে শুনেছি নাকি ওনার অফিস ওনার কম্পিউটারে ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তটা যাচ্ছিল তদন্তের মোড়টা ঘুরিয়ে দিল বকলমে। দিনের শেষে এরা সব এক জায়গায়, আর মারামারি কারা করছি আমরা? বুথের লোকেরা। আমি আপনাকে অনুরোধ করব, যারা ভাবছেন এই বর্তমান বিশ্বজিৎ বাবুর দলের দুর্নীতিগ্রস্তের হাত থেকে বাঁচতে চাইছেন, এদের তোলাবাজির হাত থেকে বাঁচতে চাইছেন, এদের নোংরামির হাত থেকে বাঁচতে চাইছেন, এদের হাত থেকে মা বোনেদেরকে রক্ষা করতে চাইছেন, ঠিক যেভাবে সন্দেশকালীর মা বোনেদের উপর অত্যাচার হয়েছিল এর হাত থেকে আপনার এলাকার মা বোনেদেরকে বাঁচাতে চাইছেন। আপনারা হয়তো ভাবছেন এই জোড়া ফুলকে জব্দ করতে গেলে নাকি বড় ফুলের প্রয়োজন। তাদেরকে বলবো আপনারা দিনে স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছেন। কারণ 2021 নির্বাচনের পরে, সেটা আমি অস্বীকার করবো না, সব থেকে বেশি যদি কোনো দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয় সেই দলটার নাম হচ্ছে বিজেপি। তারপরে আমরা ছোট দল হলো গড়ে, কিন্তু তারপরে আইএসএফের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু বাবু বিধানসভায় গিয়ে চা খাচ্ছেন, তার দলের কর্মীদের কথা একবারও ভাবলো না। 21-এর পরে যেভাবে বাড়ি ছাড়া হতে হয়েছিল, খুন হতে হয়েছিল, ধর্ষিত হতে হয়েছিল মায়েদেরকে বোনেদেরকে, এই সন্দেশকারী থেকে শুরু করে যেভাবে অত্যাচার হতে হয়েছিল, একবারও শুভেন্দু বাবু ওইসব কথা ভাবলেন না। দিদিমণি ডেকেছেন, পুরাতন একটা দিদির সেই ভালোবাসা, উনি ছুটে চলে গেলেন চা খেতে। কিন্তু নওশাদ সিদ্দিকী একবারের জন্য যায়নি, কারণ ভোটের পরের দিনই আমার হাসানুজ্জামানকে খুন করেছে, আমার ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে, তার সাথে বসে আমি এক জায়গায় চা খেতে পারি না। কিন্তু যারা ভাবছেন যে জোড়া ফুলকে জব্দ করব, এদের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলের আশ্রয় গ্রহণ করব, আমি তাদেরকে বলছি আসুন আইএসএফ এর ছায়াতলে আসুন, খামের ছায়াতলে আসুন। যদি জোড়া ফুলকে জব্দ করার ইচ্ছে থাকতো বড় ফুলের, তাহলে এতক্ষণ পিসি ভাইপো কোথায় থাকতো? আপনি একটু বলুন, ভালো লাগবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আছে কোথায়? কালীঘাটে। কে রেখেছে? এই বড় ফুলের বড় নেতারাই তাকে সেফ জোনে রেখেছে। তা লাভটা কি হলো ভাই? তাই বলবো আসুন আইএসএফ এর ছায়াতলে ক্ষমতা দিন, একটাকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে, কারো ছাড়াবে না, কোনো অংশ ছাড়াবে না। আপনারা আইএসএফ এর হাতকে শক্ত করুন। আবার অনেকে ভাবছে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে প্রয়োজন, তারাও কিন্তু জেগে স্বপ্ন দেখছে। 2014 সালের আগে, 2011 সালের আগে, 2019 সালের আগে সেভাবে বিজেপির রমরমা দেখতে পাইনি। 2011 সালের পর থেকেই কিন্তু বিজেপি বাড়তে শুরু করলো। অ্যাকচুয়াল তো দিদি তো মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া যে দল 1998 সালে করেছিল, বিজেপির সেই সময় তৎকালীন আডবাণীজি থেকে শুরু করে অটল বিহারী জি থেকে শুরু করে রাজনাথ সিং সাহেবদের হাত ধরে তো বিজেপির হাত ধরে তো তৃণমূলের জন্ম হয়েছিল। আর সেই তৃণমূলকে দিয়ে আপনারা যদি ভাবেন বিজেপিকে আটকাবো, তাহলে জেগে স্বপ্ন দেখা হচ্ছে না? কোথায় আটকাচ্ছে? যতদিন যাচ্ছে এদের আরো জায়গা করে দিচ্ছে। এই যে লোকসভা নির্বাচনের কথা বলছি, সারা পশ্চিম বাংলাতে, সারা দেশের নিরিখেও বিজেপি মুখ থুবড়ে পড়বে, কিন্তু পশ্চিম বাংলার কথা বলছি, বিজেপির রেজাল্ট ভালো হবে না। খোঁজ নিয়ে দেখুন যেখানে নির্বাচন হয়েছে, বা আপনার বনগাঁর কথা বলছি, তো আমরা তো চাইবো বুথে কোনো র্যাগিং হতে দেবো না। যদি কোনো বুথে র্যাগিং হয় আমরা আটকাবো আমাদের সর্বোচ্চ দিয়ে। খোঁজ নিয়ে দেখবেন ওই বুথে র্যাগিংটা করছে তৃণমূলের লোকেরা, তৃণমূলের ঝান্ডা লাগিয়ে বিজেপির হয়ে ছাপ্পা মারবে। যদি বিজেপি না সিট কম পায়, ভাইপোকে গ্যারেজ করে দেবে। বুঝতে পারছেন না? লাভটা কি এদেরকে জিতিয়ে? যারা মানুষের কথা বলে, শ্রমজীবী মানুষের কথা বলে, কৃষকের কথা ভাবে, তাদের হাতকে শক্ত করুন। আমি ভাবে পাচ্ছি না যে কোন মুখ নিয়ে শান্তনু বাবু এই কৃষকদের কাছে গিয়ে ভোট চাইছে, কোন মুখ নিয়ে মানুষের কাছে বলছে যে আমাকে ভোটটা দিন। কৃষকরা আমরা পাঠালাম পার্লামেন্টে আমাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য। আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি। আচ্ছা, এখানে কৃষক সমাজের মানুষ কারা আছে একটু হাত তুলবেন?
যারা কৃষক, ওরই সর্বনাশ। হ্যাঁ, সবই তো কৃষক কম বেশি। আপনাদের দুর্দশার কথা একটু বলি তাহলে, এটা শুনবেন না? চাকরি চোরেরা চাকরি চুরি করে যেতে জানি, আর তাকে কারা সাপোর্ট করছে সেটা আমরা জানি। একটু কৃষকদের কথা, আপনাদের কথা একটু শুনবেন ভাই। কারো অসুবিধা হচ্ছে না তো? এর দূরে যারা আছেন একটু খারাপ লাগলো, কিছু করার নেই, তারা যখন কিছু সামনের মানুষ বলছে একটু শোনায়। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু। মাসের শেষে একটা মাসে একটা কৃষকের পরিবার পিছু গড় আয় কত? আমার উত্তর দেয়নি। আমার সন্দেহ হয়েছিল যে মন্ত্রীকে প্রশ্ন করছি, মন্ত্রী আমাকে উত্তর দেবে না। আবার প্রশ্ন করেছি, উত্তর দেয়নি। স্ট্যান্ডিং কমিটির আমি একটা মেম্বার এগ্রিকালচার, সেখানে ওই সেক্রেটারি এসেছিলেন কৃষি দপ্তরের, তাকে প্রশ্ন করেছি, তিনিও উত্তর দেয়নি। আমার সন্দেহ হয়েছিল, আরে সব কথার উত্তর দিয়ে দেয়, এই কথার কেন উত্তর দিচ্ছে না? আমি একটু সার্চ করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম যে ব্যাপারটা কি। গবেষণা করতে করতে দেখলাম ভারত সরকার একটা তথ্য দিয়েছে, যে তথ্য দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল, যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় মাত্র 7,000 টাকার নিচে, বিলো 7,000। মানে ভাবতে পেরেছে আমাদের কৃষি প্রধান রাজ্য, আমাদের কৃষকদের অবস্থা এই। তারপর আমি একটু গবেষণা করলাম, তাহলে এই পশ্চিমবাংলা এটা কি সারা ভারতবর্ষের নিরিখে নাকি, না শুধু পশ্চিমবাংলার জন্য? এই গবেষণা করতে করতে, পড়াশোনা করতে করতে দেখলাম হরিয়ানা রাজ্যের, জম্মু অ্যান্ড কাশ্মীর, মেঘালয়, আপনার অরুণাচল প্রদেশ, বিভিন্ন রাজ্যের ডেটা বার করলাম। আমি তো অবাক হয়ে গেলাম। কাশ্মীরের মতো রাজ্যে 15,000 টাকার বেশি মাস গেলে ইনকাম করে, হরিয়ানা আর 22,000 মতো ইনকাম করে। এই দেখতে দেখতে আরো অবাক হয়ে গেলাম। মেঘালয়াতে গিয়ে রাজ্যে দেখলাম মাত্র 313 হেক্টর জমি মেঘালয়াতে আছে। ওখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকা ইনকাম করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে। এখন মমতা ব্যানার্জি সরকার বলছেন ওটা বেড়ে নাকি 1 লক্ষ হেক্টর জমি আছে। তো ভালো কথা, যদি এটা সত্যি হয়ে থাকে ভালো কথা, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এখানকার কৃষকদের মাসিক গড় আয় কেন মাত্র 7,000-এর নিচে? আমরাও কৃষক, মেঘালয়ের গুলোও কৃষক, ওখানে মাত্র 313 হেক্টর জমি থাকার পরেও মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করছে। আমরা কেন কম ইনকাম করছি? এ কথা, এই সমস্যা সমাধানের জন্য আপনারা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছেন যে বিধায়কগুলোকে, আমি তো মনে করছি অপদার্থ বিধায়ক ছাড়া আর কিছু নয়। তারা আপনাদের সমস্যা সমাধান দূরের কথা, ওখানে যে কিভাবে বাইনারি পলিটিক্স করবে, গলায় কেউ গেরুয়া ফ্ল্যাগ লাগিয়ে, গলায় কেউ ডবল জোড়া ফুলের ফ্ল্যাগ লাগিয়ে শুধু ইনকিলাব জিন্দাবাদ করছে, মানুষের কথা বলছে না। যখন রাজ্যের বাইনারিকে ভেঙে, বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে ভাঙড় থেকে আমাকে নির্বাচিত করে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এক বিধায়ককে বিধানসভার মধ্যে পাঠিয়েছে, বাকি 293টা কি করছে আমি দেখতে চাইনি। কৃষকের কথা মাথায় রেখে কৃষকদের মাসিক গড় আয় বাড়বে কি করে তার জন্য লড়াই করছি। ঠিক একইভাবে আমরা এই বনগা থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। আমরা কৃষক ভাবলাম আমাদের দুর্দশার কথা বলবে, আমরা মৎস্যজীবী ভাবলাম আমাদের দুর্দশার কথা ভাববে বা বলবে, আমরা ভাবলাম আমাদের মিনিমাম ওয়েজেস, আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের মজুরিটাকে বাড়ানোর কথা বলবে। এটা তো দূরের কথা, সেই একইভাবে কেউ গেরুয়া ফেটটি লাগিয়ে, তো কেউ নীল সাদা লাগিয়ে, কেউ আবার হাত চিহ্ন লাগিয়ে, যে যার মতো করে তারা তাদের শুধু রাজনৈতিক রুটি শেখার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা কৃষক, আমরা শ্রমজীবী মানুষ, আমরা ভ্যান চালক, আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে 8 ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে, আমাদের ন্যায্য দিয়ে টাকা আমাদের দিচ্ছে না। আমাদের ছাত্র যুব যারা আছে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না। এই সমাধানের জন্য সোচ্চার হতে দেখতে পেলাম না। তাই সময় এসেছে, কটা বাজে, তাই সময় এসেছে আমাদেরকে ভাই আমাদের লড়াইটা আমাদেরকে কি করতে হবে ভাই? বুঝে নিতে হবে। কিভাবে বুঝবেন? দেশ আপনাকে, সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনার ভবিষ্যৎ আপনি ঠিক করতে পারবেন, আপনার হাতে ক্ষমতা আছে। একটা কথা বলে
যে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নাকি চাওয়ালা, তাই তো? কিন্তু জীবনে তিনি কোন দোকান থেকে চা বিক্রি করেছেন এখনো আমার দেখার সৌভাগ্য হলো না। আশা করছি এই বনগা লোকসভার মানুষেরও দেখার সৌভাগ্য হয়নি। এবং তার হাতে কে চা খেয়েছেন সেই ভাগ্যবান ব্যক্তিটাকে তার দর্শন পাওয়ার ভাগ্য আমাদের কারো হলো না। যাক, আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কতটা অসত্য কথা সেই বিষয়ে এখনো যাচ্ছি না। তবে আমি ওখান থেকে একটা পয়েন্ট শুধু আপনাকে ধরাতে চাই। তাহলে এটা থেকে তাদের কথা অনুযায়ী এটা তাহলে প্রমাণ হচ্ছে বা বাস্তব এটাই, দেশের চা বিক্রেতাও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে। কে প্রধানমন্ত্রীটা করেছে উনাকে? কে করেছে? আপনি করেছেন, আপনার মূল্যবান ভোট করেছে। তো আপনার মূল্যবান ভোট এবার এমন একটা প্রধানমন্ত্রী করুক, আপনার মূল্যবান ভোটটা এমন একটা এমপি করুক, তিনারা যে এই বাইনারি পলিটিক্স নয়, ধর্মের বিভাজনের পলিটিক্স নয়, মানুষের কথা বলবে, ধর্মনিরপেক্ষতার কথা বলবে, সমাজ ব্যবস্থার কথা বলবে, দেশ কিভাবে এগিয়ে যাবে তার চিন্তা ভাবনা করবে, সেই সরকার আমরা গঠন করব এবং সেই এমপিকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তো হবে তো নাকি ভাই? এখানে যারা হাজার হাজার মানুষ এসেছেন, একটু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই বাধা বিপদ থেকে উপেক্ষা করে এখানে এসেছেন তো ভাই, আপনার আজ থেকে বাড়ি ফিরে গিয়ে 10টা করে মানুষকে বোঝান, এই বিজেমূল থেকে মাইনাস করিয়ে ভোটটা খামচিহ্নে আইএসএফ এর পক্ষে নিয়ে আসুন। তবে একটা কথা বলছি, আপনাদের এখানে যিনি তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে মিস কল প্রার্থী। কিন্তু কি প্রার্থী? কেন? বিজেপিতে একবার মিস কল দিয়ে রেখেছে, আগামী দিনে ফাইনাল কল হয়ে যেতে পারে। তো একটা ভোট মিস কলকে নয়, মিস কলকে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না। আর বিজেপি কোনো প্রশ্নই আসছে না। কি করেছে এই 10টা বছরে? দলিতের উপর অত্যাচার বেড়েছে এই বিজেপির আমলে। আমি যদি ভুল বলি, হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, খোঁজ নিয়ে দেখুন, সার্চ করে দেখুন। আদিবাসীর উপর অত্যাচার বেড়েছে, মুসলিমের উপর অত্যাচার বেড়েছে, বিভাজনের রাজনীতি করেছে। হিন্দু খাতরে মে বলে হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেল, আর আমার পাশের রাম কাকুর ছেলে এখনো চাকরি পেল না। আর 2011 সালের আগে মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে এসেছিল, মুসলমানকে বাঁচাবার নামে অভিষেক বাবুর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল, আর এখানে রহিম চাচার ছেলে এখনো চাকরি হারিয়ে সে ঘরে বসে আছে। তাকে চপ বিক্রির নিধান দিচ্ছে, তাকে ঝালমুড়ি বিক্রির নিধান দিচ্ছে, আর ওনারা হেলিকপ্টার করে চড়ছে বলে আমার হিংসা হচ্ছে না। কিন্তু তারা যদি তার ছেলে ভাইপোর কথা ভাবতে পারে, তাহলে ভোটার যাদের ভোটের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছে, যাদের ভোটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, যাদের ভোটের জন্য এমএলএ এমপি হচ্ছে, যাদের ভোটের জন্য ভিআইপি স্ট্যাটাস পাচ্ছি, তারা কেন খারাপ অবস্থায় থাকবে? এই প্রশ্ন আমার। আপনারা জানেন আমাকে জেলে রেখেছিল 42 দিন, পুলিশ কাস্টডিতে কিছুদিন ছিলাম, জেল কাস্টডিতে ছিলাম। জেল কাস্টডিতে যখন দিয়েছিল, যখন অর্ডার হয়েছে আমাকে জেলে, এবার আমার যারা অ্যাডভোকেট ছিলেন তারা জজকে বলছেন যে তো আমি এমএলএ নেতা। ওরে বাবা, বিশাল দাম আমার। আপনার না ভোট পেলে আমি এমএলএ না, আপনার না ভোট পেলে আমার কিছু দাম নেই এমএলএ হিসাবে বলছি। ভোট পেয়েছেন বলে এখন নেতা। তো আমাদের এমএলএ ডিভিশন 1 বলে, ওটাকে ডিভিশন 1 প্রিজনার হিসাবে ট্রিট করা হোক বলে কাগজ দিয়ে দিয়েছিল। আমি এজলাসে দাঁড়িয়েছিলাম, ওই কাঠগুড়াতে আমাদেরকে সবাইকে নিয়ে এসেছিল। আমরা তো বিশাল বড় নাকি আমরা অপরাধ করে ফেলেছিলাম, আমার তো হাসি লাগছিল শুধু। তো দাঁড়ালে আমি যেই শুনেছি, আমি সঙ্গে সঙ্গে জজ স্যারকে বলছি, স্যার আমার একটা কথা আছে, আমার উকিল যে কথা বলেছে এটাকে আমি নেব না, আমি সাধারণ প্রিজনার হিসাবে থাকবো। এবার আপনাদের বলি, আমি চাইলে জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নিতে পারতাম। কেন আমি ভিআইপি ট্রিটমেন্ট নিইনি? তার একাধিক কারণ আছে। 2টো কারণ আপনাদের বলি। সর্বপ্রথম কারণ হচ্ছে, যারা ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো, তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে নওশাদ সিদ্দিকী তারপরে নেবে। আপনারা না ভোট দিলে আমি ভিআইপি হতাম না। তা যাদের জন্য আমি ভিআইপি হলাম, তারা যতদিন না ভিআইপি হচ্ছে সেই ভিআইপি ট্রিটমেন্ট আমি নেবো না জেলের মধ্যে। দ্বিতীয় কথা, আমি যদি ভিআইপি হয়ে যাই জেলের মধ্যে, আমার বাকি প্রিজনারদের সাথে, বাকি আসামিদের সাথে কি খাচ্ছে, কি পড়ছে, কি পানি পান করছে, তাদের সাথে কি আচরণ হচ্ছে, তাহলে জানতে পারতাম না। সেই জন্য আমি কিন্তু ওই ভিআইপি ট্রিটমেন্ট নিইনি। আমি গিয়ে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি বিধানসভায় বলেছি যে মাছ কাটে তার হাতটা কতবার কেটে গিয়েছে আমাকে জানতে হবে একবার। অর্থাৎ আমি জানতে চেয়েছি তার হাত কেটে যায়নি। এত পাতলা মাছ, আমি কি পাতলা? আমার থেকে পাতলা।
বুঝতে পারছেন না? আমি কোশ্চেন করেছি, আমি কারণ কোশ্চেনেরও কারণ আছে। আগামী দিনে তৃণমূল সরকারটা তো জেলে থাকবে, এখন থেকে খাবার মেনুটা না চেঞ্জ করে দিলে সবাই তো আর ভিআইপি ট্রিটমেন্ট পাবে না। আপনার পঞ্চায়েতের যিনি মেম্বার, আপনার এলাকার যিনি প্রধান, আপনার এলাকার সমিতির যিনি সভাপতি, তার কি ছাড় পাবে নাকি? অত সহজ নয়। ক্ষমতায় আসছে আগামী দিনে, কমিশন বসাবো, জনগণের ট্যাক্সের টাকা যারা লুট করেছে প্রত্যেকটা কমিশন বসাবো। বাড়ি করেছে, গাড়ি করেছে, জমি কিনেছে, লরি কিনেছে, ও কথা একটাও ছাড় পাবে না। কমিশন বসিয়ে সমস্ত ইললিগাল সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলবো। নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জমা করে আবার জনগণের কাজে লাগাবো। আর ওই বেটাগুলোকে কোথায় রাখবো? জেলে রাখবো। সবাই কি আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের হেভিওয়েট নেতা নাকি যারা এখন জেলে আছে? এখন সবাই ভিআইপি ট্রিটমেন্ট পাবে? আপনার পঞ্চায়েতের প্রধান কি জেলে গেলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে নাকি? তো ওর কথাও তো আমাকে একটু ভাবতে হচ্ছে। ও অন্তত একটু ভালো খাবার খাবে, তার জন্য এখন আমি বিধানসভায় বলেছিলাম। তো আমি আপনাদের বলার কারণ ওটাই যে আপনাদের হাতে যে ক্ষমতাটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করুন। কেউ কাগে কান নিয়ে চলে গেছে বলছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে তাকান। আর একটা কথা, জবাব দেওয়ার আমাদের সময় এসেছে। কি জবাব দেওয়ার সময়? আমি সেই সময় সম্ভবত জেলে ছিলাম, জেলে পেপারটা পড়েছিলাম। আমাদের মতুয়া সমাজের ধর্মগুরুদের নামকে নিয়ে খিল্লি করেছিল, মনে আছে? কাদের মনে আছে? হাতটা তুলে দেখান একটু। মনে আছে তো? ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে খিল্লি করেছিল, মনে আছে তো? তাই গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে যারা খিল্লি করেছে, শুধু মতুয়া ভাই জবাব দেবে এটা নয়, যারা ধর্মপ্রাণ মানুষ আছে আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জবাব দিতে হবে। এই মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে দেবো। আগামী দিনে কোনো ধর্মগুরুর নাম নিলে যাতে সঠিকভাবে নেয় তার জবাবটা দেবো। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত তিনি বললেন না আমি মুখ স্লিপ করে বলেছি বা আমার ভুল হয়ে গিয়েছে। মানে কত অহংকার, ঔদ্ধত্য, বুঝতে পেরেছেন? তাই একদিকে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভক্ত থাকবে, আর একদিকে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর ভক্তরা থাকবে। হাতে হাত মিলিয়ে আমরা এই মমতা ব্যানার্জির এই নামকে নিয়ে খিল্লি করেছে জবাব দেব। মনে থাকবে তো ভাই? ভুলে যাচ্ছি না সায়নী ঘোষের কথা, এরও জবাব দিতে হবে। হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা ভালোবাসে, পুজো করেন, শিবলিঙ্গকে নিয়েও খিল্লি করেছে কে? এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, তাদের স্নেহধন্য সায়নী ঘোষ মহাশয়া। কি বলেছে আমার মুখে আসছে না ভাই, আমি বলতে পারবো না। যেভাবে শিবলিঙ্গকে নিয়ে খিল্লি করেছে। আরে আমরা ধর্মপ্রাণ মানুষ, আমার ধর্ম আমার কাছে, অপরের ধর্ম অপরের কাছে। নিজের ধর্ম মানবো, অপরের ধর্মকে আমরা সম্মান দেব। হ্যাঁ, মনে আছে আপনাদের তো? মনেই থাকুক, এটা প্রকাশ আনবেন না, ওই শব্দ মুখে বলা যাবে না, কিন্তু জবাব আমাদের দিতে হবে। তৃণমূলের কিছু হলে না হলে ওই কুণাল ঘোষকে দিয়ে সন্ধ্যাবেলায় বলিয়ে নেয়, হ্যাঁ, যেটা আমরা ভুল করছি কি ঠিক করছি। ফিরহাদ হাকিম পার্কিং এর রেট বাড়িয়েছে কি কমিয়েছে সেটা নিয়ে কুণাল ঘোষকে তার জন্য সাফাই গাইতে পারে, আর শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক, অসম্মানজনক মন্তব্য করলো কুণাল ঘোষের মুখেও স্যালোটেপ লাগিয়ে রেখেছে, মমতা ব্যানার্জিও লাগিয়ে রেখেছে, অভিষেক বাবুও লাগিয়েছে। জবাব আমরা দেব। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ বা যারা নাস্তিক তারাও জবাব দেবে। নাস্তিকতা তাদের ভরসা, বিশ্বাসের জায়গায় তারা সেই বিশ্বাসের মতদর্শে বিশ্বাসী, কিন্তু কারোর রাইট নাই অন্য ধর্মকে নিয়ে খিল্লি করার। ঠিক একইভাবে আমরা ভুলে যাচ্ছি না, নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামকে নিয়ে খিল্লি করেছিল, বাজে মন্তব্য করেছিল, অশ্লীল মন্তব্য করেছিল, আপত্তিজনক মন্তব্য করেছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? যে দিল্লির বিষয়ে দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো। তাই সময় এসেছে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব। অবশ্যই আমাদের আন্দোলনটা দিল্লির আইনসভার মধ্যে কে করবে? দিগবাক মজুমদার স্যার করবে, আর আমরা রাস্তাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব। কিন্তু যেভাবে সেই সময় আমাদের পাশে দাঁড়ানো থাকা দরকার ছিল, না দাঁড়িয়ে উল্টে আমাদেরকে আরো অসম্মান করেছে, তার জবাবটা আমরা আগামী দিনে দেবো, অর্থাৎ 20 মে দেবো। ভাই সকলে হবে তো নাকি? ভাই এখান থেকে আমার যেতে হবে কোথায় জানেন? আমনামাঙ্গা, প্রায় দীর্ঘক্ষণ লাগবে, আর আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি শেষের দিকে এসে আপনাদের কয়েকটা কথা বলছি। হসপিটালের কথা বলেছিলাম তো, কিন্তু হসপিটালে আমরা এইভাবেও চাইছি না। আমরা চাই কি জানেন?
কলকাতা পিজি হসপিটালে কেন বনগাঁর একটা রোগীকে কলকাতা পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে? আমরা চাই না সুন্দরবনের কারো অসুস্থ হয়ে গেছে তাকে চিত্তরঞ্জনে গিয়ে ট্রিটমেন্ট করাক। আমরা চাই না পুরুলিয়া থেকে এসে কলকাতা মেডিকেলে ট্রিটমেন্ট করুক। আমরা চাই না ঝাড়গ্রাম থেকে এসে কলকাতা মেডিকেলে ট্রিটমেন্ট করুক। আমরা চাই না মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের কোনো রোগী এসে কলকাতায় ট্রিটমেন্ট করুক। আমরা চাই কলকাতাতে যে সমস্ত সরকারি বড় বড় হসপিটাল আছে, চিত্তরঞ্জন থেকে শুরু করে এসএসকেএম থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ওই ধরনের বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি হোক। আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেন ওই দায়িত্ব বছরে আমরা একটা হলেও তৈরি করব আপনাদের জন্য। সকলে বিদায় নেন, আস্তে আস্তে যান। যাওয়ার সময় একটা কথা শুধু বলবো, আচ্ছা আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই হতে? শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াইতে দেখিনি। সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে, মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের কারো লড়াই হতে দেখেছেন? অধীর বাবুর সাথে কোন একটা তৃণমূলের নেতা কারো লড়াই হতে দেখিনি, আর আমরা দেখতেও চাইছি না। কিন্তু আমরা কি দেখেছি এই বনগাঁতে, এই স্বরূপনগরে, এই বকটুয়ে, এই ধামাকালিতে, এই বাসন্তীতে, এই ভাঙড়ে, এই ক্যানিংয়ে কি করতে দেখেছি? যে বুথ স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, যদি আপনার দলের নেতারা লড়াইটা মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে করে, তাহলে আপনি হাতাহাতি লড়াই কেন জড়িয়ে পড়ছেন? না, আস্তে আস্তে বিদায় নিচ্ছি, আস্তে আস্তে বিদায় যে নিতে নিতে শুনতে হবে। তো এটা যাবার সময় এটা শুনতে শুনতে চলে যান। ভালো লাগলে ভোট দেবেন, না ভোট দিলেও জোর জবরদস্তি করব না। কিন্তু অনুরোধ একটাই, ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে ফাঁদে পা দেবেন না। ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসায় জড়িয়ে পড়বেন না। ভোটের জন্য আপনার সাথে যার দীর্ঘদিনের সম্পর্ক সেটা নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, দিল্লিতে নেতা পাঠাবেন, নেতা ফ্লাইট চলে যাবে, নেতা রাজধানী চড়ে দিল্লি যাবে, আর আপনাকে বনগাঁ থানা, স্বরূপনগর থানা করতে হবে আর বাড়ি ফিরতে হবে। এ কাজ আপনারা করবেন না। তবে পরিশেষে একটা কথা বলি, আমার বামপন্থী বন্ধুরা, আমার কংগ্রেসের বন্ধুরা অনেক মিসগাইড করতে পারে আপনাদেরকে। একটা কথা বলে রাখি ভাই, এটা হ্যাঁ, এর আগে তৃণমূলের কাছ থেকে নিচ্ছিলাম, এখন বিজেপির কাছ থেকে নিচ্ছে। আগামী দিনে কার কাছ থেকে নেবো সেটা দেখার বিষয়। তবে একটা কথা আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, ওই ছুটে চারানার নেতার কথা আমি পাত্তা দিই না। যদি সাহস থাকে বলতে বলুন মমতা ব্যানার্জি মহাশয়াকে নওশাদ সিদ্দিকী কবে কত টাকা নিয়েছে, টাকার ফিগারটা বলতে বলবেন, সংখ্যাটা। যদি সাহস থাকে, এই সিপিএম এর কোনো বন্ধুরা নাকি পাড়ায় পাড়ায় বলছে, সেই সিপিএম এর বন্ধুদের বলুন আলিমউদ্দিন থেকে প্রেস কনফারেন্স করে নওশাদ সিদ্দিকী কার কাছ থেকে কত টাকা নিয়েছে এটা মাইকে আবার বলতে বলুন। যে বেটাই হোক না কেন, একটু মনে করিয়ে দিতে চাই, ক্যানিং এর মুকুটবিহীন বাদশার নাম হচ্ছে শওকত মোল্লা। ওনাকেও কিন্তু আমি এমন 5 টাকার পেনের খোঁচা দিয়েছি, কোর্টে গিয়ে জামিন নিয়েছি আমার নামে ভুল কথা বলার জন্য। বুঝতে পেরেছেন? যদি মমতা ব্যানার্জি আমার নামে মিথ্যা কথা বলে, সংখ্যা ধরে বলার যদি ওনার সাহস থাকে বলতে বলুন, ওনাকেও দেখবেন আগামী দিনে কোর্টে আমি টেনে নিয়ে আসবো 5 টাকার পেনের মাধ্যমে। আর একটা কথা, এখান থেকে তো সুকান কি বলে শান্তনু বাবুদের বাড়ি কাছে, যদি দেখেন না, যদি লাইন করতে পারেন টাকার, আমি অন ক্যামেরা বলছি, এত ক্যামেরা হচ্ছে, শান্তনু বাবুকে বলুন ভাইজান বলেছে একটু টাকা লাইন কিছু হবে, তবে প্রকাশ্যে নেবো আমি, ওই গোপনে নেবো না আমি, ওই সন্ধ্যার পরে নেবো না, দিনের আলোতে টাকা নেবো আমি, এবং স্টেজে টাকা নেবো। যে লাইন করতে পারবে তার 90% দিয়ে দেবো, 90% তার, আর আমাদের পার্টির জন্য 10%। মানে 100 টাকা যদি শান্তনু বাবুদের কাছ থেকে আনতে পারে, 90 টাকা তাদের হয়ে যাবে, 10 টাকা পার্টির জন্য খরচ করবো। আজ থেকে চলে লেগে যান। যেই তৃণমূলের বন্ধুরা বলবে, যেই সিপিএম এর বন্ধুরা বলবে, কংগ্রেসের বন্ধুরা বলবে সবাই শান্তনু বাবুর কাছে যায়, ওরা দাদা ভাই, একটা বিদায়ী এমপি, একটা এমএলএ, ওদের সাথে ভালো হয়তো বিজেপি লাইন থাকতে পারে, কেন্দ্রীয় মিনিস্টার ছিল, লাইন কর ভাই, তুইও পাবি আমিও পাবো, অর্থাৎ আমরা পাবো 10%, তোরা পাবি 90%। বলতে পারবেন তো ভাই? শুধু আমাদেরকে দেখে দিতে চাইছে। আমরা চেয়েছিলাম তো একসাথে লড়াই করব, এই শান্তনু বাবুকে সহজে এখানে পরাস্ত করব, কিন্তু দিনের বেলায় বামপন্থী আর সন্ধ্যার পর হয়ে গেলেই রামপন্থী আর চলবে না ভাই, বাংলার মানুষ ধরে নিয়েছে। তখন সবাই নয়, যারা ডিসিশন মেকারে আছে তাদের মধ্যে গুটি কয়েক আছে, এই জন্যই তারা জোটটা হতে দিল না।
সুতরাং জোট হয়েছে কি হয়েছে দেখার দরকার না, আমায় কি আমার লড়াই লড়ে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে আবারও বলছি, ভোট আসবে যাবে, এই ভোটের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ক্ষতি হবে কার? আপনাদের। জেলে যাবে কে? আপনারা। মার খাবে কে? আপনারা। আর দিনের শেষে সুকান্ত বাবু, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটছে। ক্ষতি হচ্ছে আপনার। সুজন চক্রবর্তী বামেদের নেতা, পার্থবাবু তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে আছে। আর মার খাচ্ছে কারা? বুথের লোকেরা। এটা বন্ধ করতে হতো ভাই। আর আমি আসার সময় একটা স্লোগান দিচ্ছিল, আজকের পর থেকে এই স্লোগান আমাদের, আমি অনেকদিন বারণ করে দিচ্ছি, হবে না। বলছে কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। নওশাদ সিদ্দিকী লড়াই করবে মনে হয়? আমি আমার উদাহরণ দিয়ে বলছি, কিন্তু আমি সামনে থেকে লড়াই করার ছিল, আপনারা জানেন আমি সামনে থেকে ছিলাম। আমার ভাইকে মারার আগে আগে আমাকে মারতে হবে। কিন্তু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলছে। সুজন চক্রবর্তী লড়াইয়ের ময়দানে থাকে, সন্ধ্যা হলে টিভির সামনে একটু বসে ভালো ভালো ভাষণ দিয়ে চলে যায়। মোহাম্মদ সেলিম সাহেব লড়াইয়ের ময়দানে থাকে, অধীর বাবু লড়াইয়ের ময়দানে থাকে। ওই সন্ধ্যা হলে পার্টি অফিসে আছে একটা, পিছনে হাত চিহ্নের ছবি দিয়ে প্রেস করে ছেড়ে দেয়। অভিষেক বাবু লড়াইয়ের ময়দানে থাকে। ওরে বাবা, লড়াইয়ের ময়দান তো দূরের কথা, 2000 পুলিশ নিয়ে ঘুরে, রাস্তা পাচ্ছে না, কোনো লড়াইয়ের ছিটে ফুটা চলে আসে। মমতা ব্যানার্জি লড়াইয়ের ময়দানে আছে, কেউ লড়াইয়ের ময়দানে নেই। লড়াইয়ের ময়দানে কারা? ওই দিনে যারা 300 টাকা ইনকাম করতে গেলে যাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, হাতে কড়া বসে গিয়েছে, পায়ের ফেটে বেরিয়ে যাচ্ছে গরমকালে, শীতকাল তো দূরের কথা। ভুল বলছি নাকি ভাই? সকালে উঠছে, ভ্যান চালাচ্ছে, 300 টাকা ইনকাম করতে যাদের অনেক কষ্ট হচ্ছে, তারা এই করছে, লড়াই করছে। মরছে কারা? তারা। মারছে কারা? তারা। জেল খাচ্ছে কারা? তারা। কবরে কারা যাচ্ছে? তারাই যাচ্ছে। শ্মশানে তারাই যাচ্ছে। আর আমার মতো নেতারা এসি রুমে বসে বছরে একবার করে হলে কি এসে ওই ছবি দিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিচ্ছি। বাকি 364টা দিন ওর পরিবারের কি করে কাটছে সে দেখছে ভাই। তাই আমি আমার এই স্লোগানকে বন্ধ করছি। আমাদের মঞ্চ থেকে আজকে দিয়ে ফেলেছে, যারা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, মিডিয়ার মাধ্যমে আমার পার্টির ছেলেরাও দেখতে পাবে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ওই স্লোগান দেওয়া যাবে না। ওই দিনকে আমি বলবো তোমরা দেবে, যেই দিনকে মোহাম্মদ সেলিম সাহেব, যেই দিনকে সুজন চক্রবর্তী, যেই দিনকে দিলীপ ঘোষ, যেই দিনকে কুণাল ঘোষ, যেই দিনকে অধীর বাবু, যেই দিনকে মমতা ব্যানার্জি, যেই দিন অভিষেক ব্যানার্জি লড়াই করতে নামবে, তারপরে আমরা ভাববো আমরা দেবো কি দেবো না। 75 বছর ধরে আমরা তো লড়াই করলাম, দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা, নমশূদ্র মতুয়াদেরকে দিয়ে শুধু তো লড়াই লাগিয়ে নিয়ে তোমরা গদিটা দখল করে বসে আছো। এখন নমশূদ্র মতুয়া আদিবাসী থেকে শুরু করে মুসলিম সমাজের মানুষেরা বলছে আর লড়াই নয়, ভোটের সময় আসবে, ভোট দিয়ে চলে আসবো। যদি লড়াই করতে হয়, তোমরা বড় নেতারা এসি রুমে বসে চা খাচ্ছ, তোমরা আগে আসো লড়াইয়ের ময়দানে। 75 বছর আমরা লড়াই করেছি, তোমরা পেছনে হাত দিয়ে দেখেছো। এখন সময় এসেছে তোমরা লড়াই করবে, আমরা পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এই জন্যই ভাই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। আরে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল। যারা দেখভাল করে তাদেরকে সেবায়েত বলে। এই সম্পত্তি বিক্রি করা যায় না, হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, এই মমতা ব্যানার্জির নিজের দপ্তর, আমার উপরে কেন রাগ জানেন মমতা ব্যানার্জি দলের লোকেদের? এই মমতা ব্যানার্জি দলের যেভাবে চুরি করছে আমি ধরিয়ে দিচ্ছি বলে। আর যদি বলতাম আমাকে মারলো আমি চুপ করে যাবো, নওশাদের মতো ভালো ছেলে পৃথিবীতে দুটো পাওয়া যাবে না, ও তুলনাটা দূরের কথা, জোড়াই মিলবে না, তখন বলতে রাই। মমতা ব্যানার্জির নিজের দল, নিজের দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, সেই দপ্তরের চুরির মাধ্যমে আমার হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, অর্থাৎ দেবত্ব সম্পত্তির বিক্রি হয়ে যাচ্ছে, ওর প্রতিবাদ করছি আমরা। আমরা বলছি আমরা এখন ফিরাতে হবে, যদি না ফিরাই আগামী দিনে যেই বিএলআর মাধ্যমে হয়েছে আর যে বেটা করেছে সেই বেটাদেরকে বিএলআরকে জেলে রাখবো, ওই সম্পত্তিকে আবার মন্দিরের নামে ফিরিয়ে দেব। সেই জন্যই আমরা নাকি আমরা আবার ওই জন্য আমাদেরকে তখন কি করছে, ভয় পাচ্ছে এই মুসলমানদের দল। নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি, এই ওর কাছে যাচ্ছি না। আমি যখন যাচ্ছি আনিসের বাড়িতে, আনিসকে কেন হত্যা করা হলো তার হত্যার বিচার চাইছি। ওয়াকাফ প্রপার্টি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য উৎসর্গ করে গিয়েছিল। এটা তো দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে।
বিগত সরকারের আমলে লুট হয়েছে, কংগ্রেসের পিরিয়ডে হচ্ছে, 34 বছর বামেদের পিরিয়ডে হচ্ছে, এবং কিন্তু তাকে ছাপিয়ে গেছে এই 13 বছরের তৃণমূল। সব লুট করে নিচ্ছে, ওটাও কিন্তু হস্তান্তরযোগ্য নয়। যখনই বলছে এই সম্পত্তি উদ্ধার করতে হবে, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। যাবো কোথায় ভাই? আমার হিন্দু মায়ের বাপের অধিকারের কথা বললে মুসলমানদের দল, আমার মুসলিম ভাইয়ের অধিকারের কথা বললে বিজেপির দালাল। তবে একটা কথা, যে যাই বলুক আমার কোনো দেখার দরকার নাই। লড়াইটা মানুষের অধিকারের জন্য এসেছি, অধিকারের লড়াই এসেছি। 42 দিন জেল খাটিয়েছে, অধিকারের লড়াই লড়ে যাব। 42-এর জায়গায় 420 দিন জেল খাটালে আমি জেল খাটতে প্রস্তুত আছি, কিন্তু ওদের কাছে আমি মাথা নত করব না। আপনারা আমাদের সাথ দিলে লড়াইটা আর বেশি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি আর একটা প্রোগ্রামে যাব, ভালো থাকবেন। আমাদের বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েতের আমাদের আইএসএফ এর মেম্বার ভাইজানকে মোমেন্টো ও উত্তরে পরিয়ে বরণ করছে। আর পরিশেষে ধন্যবাদ জানাবো আবারও প্রশাসনের বন্ধুদেরকে, তাদের সহযোগিতায় আজকের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই বার্তা সারা রাজ্যের, যেমন বনগাঁ লোকসভার মানুষের কাছে পৌঁছাবেন, সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছাবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেভাবে আমরা এগিয়ে যেতে চাইছি, এটা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছে। আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা অডিয়েন্স এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।